মেলাবেন তিনি মেলাবেন, বেশি দূর যেতে হতো না। আজকে সকাল থেকে আমাদের রাজধানীর রাজনৈতিক গতি প্রকৃতি কেউ যদি একটু নজর করতেন এবং একটা শব্দবন্ধে দ্রুত এঁটে ফেলতে চাইতেন, তাহলে তাকে বলতেই হতো মেলালেন তিনি মেলালেন। তবে এই তিনি সর্বশক্তিমান নন, শক্তিমান সিবিআই। প্রক্রিয়া সকাল থেকে শুরু হয়ে গেল। একজন নন, তিনজন সিনিয়র কংগ্রেস নেতা কপিল সিব্বাল, মল্লিকার্জুন খার্গে এবং গুলাম নবী আজাদ সিবিআই প্রসঙ্গে, রাজনৈতিক প্রতিহিংসা প্রসঙ্গে একেবারে সরাসরি পশ্চিমবঙ্গ এবং তৃণমূল কংগ্রেসকে টানলেন। হুবহু তৃণমূল যে সুরে সিবিআই নিয়ে অভিযোগ করে, একেবারে সেই কথারই প্রতিধ্বনি। এবং মোদি মমতা বৈঠকের শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যখন এলেন, তার গলায় ঝরে পড়ল সোনিয়া গান্ধীর জন্য সমবেদনা। কোনো সন্দেহ নেই যে এই সমবেদনা, সহমর্মিতা, কাছাকাছি আসা আগামী কয়েক মাস পর এ রাজ্যে যে বিধানসভা নির্বাচন, তার প্রেক্ষিতে নিঃসন্দেহে ভীষণ ভীষণ তাৎপর্যপূর্ণ। এবং সেই নিয়েই আমাদের এই আজকের বিতর্কের প্রথম অংশ বিষয়। বৈঠক মোদির সঙ্গে, বার্তা সোনিয়াকে। মমতা সিব্বলদের বক্তব্যে জোরালো রাজ্যে জোট জল্পনা। আলোচনার জন্য এই মুহূর্তে আমার একদিকে রয়েছেন সর্দার আমজাদ আলী, কংগ্রেস নেতা, আইনজীবী, আছেন তন্ময় ভট্টাচার্য, সিপিএম নেতা, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং শিক্ষক বিজন সরকার। ওদের কাছে যাব, কিন্তু গোটা দিনের গতি প্রকৃতি এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে যারা এলেন তাদের জন্য দ্রুত একবার দেখিয়ে দিই কত তাড়াতাড়ি এই পট পরিবর্তন হয়েছে। দেখুন। मैं सोनिया जी को अगर मिलेगा तो कल हम उसको जन्म दिवस मुबारक करने के लिए जाएंगे। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যই রাজনৈতিক মহলে উস্কে দিল জল্পনা। তাহলে কি ফের দেখা যাবে এই পুরনো ছবি? সোনিয়া মমতার বৈঠকের মধ্যে দিয়ে কি ফের কাছাকাছি আসবে কংগ্রেস ও তৃণমূল? মঙ্গলবার দিনভর ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করার সময় দল ভারী করতে গিয়ে তৃণমূলের প্রসঙ্গ তোলেন 3 শীর্ষ কংগ্রেস নেতা। टारगेटिंग वेस्ट बंगाल, बिहार, उत्तर प्रदेश, कहां ये लोगों को टारगेट नहीं कर रहे। एक कानून भारतीय जनता पार्टी के मंत्रिमंडल के लिए है और दूसरा कानून इस देश के विपक्ष के लिए है, चाहे वो कांग्रेस पार्टी हो, चाहे वो टीएमसी हो। उनकी ये दमन नीति है और हर अपोजिशन पार्टी के नेताओं को सप्रेस करने का, उसके खिलाफ हमें नहीं, दूसरे अपोजिशन को भी वही कर रहे हो, पहले टीएमसी को करे। প্রশ্ন ওঠে, তাহলে কি মমতাকে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করলো কংগ্রেস শীর্ষ নেতৃত্ব? এই জল্পনা জোরালো হতে না হতেই পাল্টা বার্তা ভেসে এলো মমতার দিক থেকে। মোদির সঙ্গে বৈঠক সেরে বেরিয়েই ন্যাশনাল হেরাল্ড ইস্যুতে 10 জনপদবাসিনীর পাশে দাঁড়ালেন কালীঘাটের বাসিন্দা। देखिए, किसी को पर्सनल अपीयरेंस देना, ये भी एक इतना दिन पॉलिटिक्स करने का बाद एक दिक्कत का बात तो होता है। मेरे को भी बुरा लगा। এই প্রসঙ্গেই অনেকে রাজীব সোনিয়ার সঙ্গে মমতার পুরনো সম্পর্কের কথা বলছেন। একদা রাজীব গান্ধীর হাত ধরে জাতীয় রাজনীতিতে উঠে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। মমতা কংগ্রেস ছেড়েছেন, এখন তার দল ক্ষমতায়। কখনো পুরনো দলের বিরুদ্ধে জোট করেছেন মমতা, কখনো ছেড়ে চলে এসেছেন। কিন্তু পর্যবেক্ষকরা বলে থাকেন মমতার সঙ্গে সোনিয়ার একটা ভালো সম্পর্ক বরাবরই থেকে গিয়েছে। আর কে না জানে রাজ্য কংগ্রেস কার সঙ্গে জোট বাঁধবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সোনিয়া রাহুলই। তাই এদিন কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ও মমতার একে অপরকে বার্তা জল্পনা আরও জোরালো করল। তাহলে কি আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হবে? এবিপি আনন্দ। আমজাদা, বাংলা একটা কথা আছে, গাছে না উঠতেই এক কাঁদি। আমি বলছি সকাল থেকে ভূমিকাটা তৈরি হচ্ছিল। ইনফ্যাক্ট আগামীকাল এই অনুষ্ঠান যখন আমরা করব, ততক্ষণে 10 জনপদে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধী আলাপচারিতা সেরে ফেলেছেন। আমার প্রশ্ন আপনাদের কাছে যে এবার প্রদেশ কংগ্রেস সিবিআই নিয়ে ঠিক কী বলবেন? কারণ হুবহু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, তাঁর যুক্তিগুলো আজকে একজন নয়, 3জন প্রবীণ কংগ্রেস নেতা হুবহু একভাবে বলেছেন যে একেবারে রাজনৈতিক প্রতিহিংসা। সারদা নিয়ে কি বলবেন? 3জন কংগ্রেস নেতা যে কথাটা বলেছেন, সেই তাদের উপলব্ধির দিকটাকে বোধহয় আমরা অবজ্ঞা করছি। এই উপলব্ধি তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন। না, এই উপলব্ধি মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি। কংগ্রেস কোনোদিন কিন্তু বলেনি যে সিবিআই কোনো ব্যাপারেতে কংগ্রেস কখনো উচ্চকিতভাবে দাবি করেনি যে এই ঘটনার জন্য সিবিআই তদন্তের দরকার। 47 বার দাবি করেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো ঘটনা ঘটবে পশ্চিমবাংলায়, তার জন্য সিবিআই, সেটা বামফ্রন্টের আমলে।
ঠিক আছে, এবং এখন তিনি বলছেন যে এই সিবিআইকে আমার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এবং ব্যবহার করা হচ্ছে কি হচ্ছে না অনেক বিতর্ক। কিন্তু আমার যে তিনজন নেতা যে কথাটাকে বললেন সেই কথা বলার পিছনে এটা তো ঠিক কথা যে সিবিআই ইভেন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্পর্কেও যে কলকাঠিটা নেড়েছিলেন সেটা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে। আমি সব বুঝলাম, কিন্তু আপনার ওই তিনজন প্রবীণ কংগ্রেস নেতা কিন্তু পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং একেবারে তৃণমূলের কংগ্রেসের নাম নিয়ে মল্লিকার্জুন খার্গে, গুলাম নবী আজাদ, আমার কাছে তাদের বক্তব্যের ট্রান্সক্রিপ্ট আছে, একেবারে টিএমসি তৃণমূলের নাম নিয়ে পশ্চিমবঙ্গ টেনে উদাহরণ রেখেছে। তৃণমূলের নাম নিচ্ছে এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন যে আমরাও একই রকম শিকার। না, বলছি সেটা কি, তৃণমূল ভিসিবি নরেন্দ্র মোদী ইজ অপোজিশন পার্টি, যেমন কংগ্রেস ইজ অপোজিশন। হ্যাঁ, তো মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি এটাই বলছেন। সুতরাং এই যে এই কথাটাকে তুলে নিয়ে আসছে এই কারণে যে আজকে যে সরকার, এনডিএর যে সরকার, নরেন্দ্র মোদীর যে শেষ সরকার, অপোনেন্ট পার্টির এগেনস্টে সিবিআই কে ব্যবহার করার ব্যবস্থা করছে। এই প্রসঙ্গে তার নাম না আব্দুল মান্নান কি বলেছে, আই এম নট গোয়িং টু আনসার টু দ্যাট। আমার এখানেই প্রশ্ন, একটা তফাৎ হয়েছে, সেটা হচ্ছে কেজড প্যারট হয়েছে এখন ক্যাপটিভ প্যারট, ঠিক আছে, শব্দবন্ধ পাল্টাতে পারে, কিন্তু আপনি আমায় বলুন যে একেবারে সিবিআই বিষয়টাকে নিয়ে তো একটা বিজেপি বিরোধী জোটের চেহারা নিয়েছে। আজকে যেভাবে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন, একেবারে খুব স্পষ্ট যে সিবিআই ইস্যুতে সারদায় প্রদেশ কংগ্রেস নেতারা কি বলবেন, কিচ্ছু বলেন। আমার আজকে এক্ষুনি আমজাদদার কথা শুনছিলাম, তোমার কথা শুনছিলাম, আমার মনে পড়ে গেল 2013 সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায় দুর্দমনীয়ভাবে ইউপিএ কে গালাগালি দিচ্ছেন সিবিআই লেলিয়ে দেওয়ার জন্যে, আর বলছে 2Gর লক্ষ কোটি টাকা চুরি করে এখন আমাকে এরা ফাঁসাবার চেষ্টা করছে, কোট আনকোট মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলছেন যে এই কংগ্রেস আমার পেছনে সিবিআই লাগাচ্ছে। আজকে দেখুন ঘটনার পরিবর্তন হয়ে সেই কংগ্রেসের কিছু লোক আর মমতার কথা এক সুরে যেন বাঁধা, এক স্ক্রিপ্ট বলছে। তার কারণটা হচ্ছে এরা চাইছে যে বিজেপি কেন্দ্রে ভোটে জিতে এসে সরকার চালাচ্ছে, এবার আমাদের সবাইকে এক করতে হবে যেন তেন প্রকারের নীতিহীনভাবে হলেও যে আমরা এদের বিরুদ্ধে আমরা একসঙ্গে হব। এটা একটা, এটা হচ্ছে আমার নিজেদের ধারণা। কুরাজনীতি বলতে যেটা বোঝায় সেইটা হচ্ছে ডেমোক্রেসির একটা ব্যাড এফেক্ট, কুরাজনীতি। মানে দ্বিতীয় হচ্ছে একজোট হয়েছিল সেটাও কুরাজনীতি তো না না না, সিবিআই নিয়ে দুর্নীতির ক্ষেত্রে যখন আপনারা একসঙ্গে হাত মেলান সেটা কুরাজনীতি। এবং যখন বলতে আপনাদের এক মিনিট কংগ্রেসের যখন বলতে বাধে না যে সারদা কাণ্ডে মমতার বিরুদ্ধে সিবিআই তদন্তটা হচ্ছে, একদম বলেছে আজকে, একদম বলেছে যে সিবিআই দিয়ে মমতাকে বিরক্ত করা হচ্ছে, এর মানে এটাই দাঁড়ায়। আর মমতা দেবী কি বললেন যে কংগ্রেসের ওই সিনিয়র লিডার অনেকদিন রাজনীতিতে আছে, তাই জন্য কোর্টে ডাকা ঠিক উচিত নয়। ভাবতে পারেন কোর্ট কাকে ডাকবে না ডাকবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিশ্বাস করেন না এই কোর্ট ফোটের ব্যাপারে, এবং আইনের ঊর্ধ্বে যে কেউ নন সে নিজেও বিশ্বাস করেন না, তাই বলেছিলেন মদনকে কেন কোর্টে ডাকে। জয়প্রকাশ একইভাবে দেখুন আজকে সভাপতিকে মমতা ব্যাটিং করছে, মমতা এই যে মিল এটা প্রকাশ্য যে আইনের শাসন দুজনেই মানে না, দুজনেই দুর্নীতিকে সাপোর্ট করে, মমতা কংগ্রেস দুর্নীতির দোষর। সুমন কোর্ট ডেকেছে, ঠিকই বলেছেন। না মমতা আমার বিরোধী হতে পারে, মমতার মুখে কথা বসিয়ে দেওয়াটা খুব সুরুচির পরিচয় নয়। মমতা কিন্তু একবারও এই কথাটা বলেনি। আবার চালানো কি বলেছে ফেয়ার এনাফ, আমি দ্রুত একবার দেখব মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়েছে, দেখুন কি বলেছে। মোদির সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে সোনিয়া गांधी के वार्ता, किसी को पर्सनल अपीयरेंस देना ये भी एक इतना दिन पॉलिटिक्स करने का बाद एक दिक्कत का बात तो होता है, मेरे को भी बुरा लगा। সেই সঙ্গে মোদি সরকারের বিরুদ্ধে একরাশ বঞ্চনার অভিযোগ। बंगाल क्यों डिप्राइव होगा, बंगाल क्यों वंचित होगा, काम करेगा कैसे, पूरा रुपया तो छीन के ले आता है। इसमें कोई एक तरीका निकालना चाहिए जिसके लिए एक स्टेट भी डिप्राइव नहीं होना चाहिए। हमारा स्टेट भी स्टेट है। অনেকেই প্রশ্ন করছেন তাহলে কি সিবিআই মেলাতে চলেছে কংগ্রেস এবং তৃণমূলকে?
মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের অভিযোগ সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করছে মোদী সরকার। মঙ্গলবার সেই একই সুর শোনা গিয়েছে কপিল সিব্বলের গলায়। टारगेटिंग वेस्ट बंगाल, बिहार, उत्तर प्रदेश, कहां कहां ये लोगों को टारगेट नहीं कर रहे। মুখ বন্ধ করতে হবে, কেউ কথা বলতে পারবে না। একটা বিরুদ্ধে বললেই বলছে ওর বিরুদ্ধে ইডি কর, ওকে সিবিআই এনকোয়ারি কর। কপিল সিব্বল কংগ্রেসের শীর্ষ নেতা, আবার সারদা মামলায় রাজ্য সরকার ও মদন মিত্রর হয়ে লড়া আইনজীবীও। আইনজীবী হিসেবে যার ভূমিকায় বেজায় চটে রয়েছেন প্রদেশ কংগ্রেসের একাংশ। কিন্তু পর্যবেক্ষকরা বলছেন হাইকমান্ডের গায়ে হাত পড়লে কি আর প্রদেশ নেতৃত্ব কি ভাবছে তা দেখার সময় থাকে। সোনিয়া রাহুলের গায়ে হাত পড়তেই মোদী সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়েছে গোটা কংগ্রেস। পরিস্থিতি এমন যেন লড়াইয়ে দল ভারী করতে সবাইকে স্বাগত। তাই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মুখে এখন তৃণমূলের নাম। বিধানসভা নির্বাচনে এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়েরও এখন মোদী বিরোধিতার সুর জোরালো করাটা অত্যন্ত প্রয়োজন। পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, তৃণমূল নেত্রী যদি বুঝে থাকেন যে সিবিআই সারদা নিয়ে ভোটের মুখে ঝাঁপাবেই, তাহলে তার পক্ষেও কংগ্রেসের সুরে সুর মেলানোটা সুবিধাজনক হবে। কারণ কংগ্রেসকে পাশে পেলে তার রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্বও জোরালো হবে। আবার মোদী বিরোধিতা উচ্চাঙ্গে তুলে সংখ্যালঘু ভোট ব্যাংকেও বার্তা দেওয়া যাবে। আর বারবার বলেও এখনো পর্যন্ত যেখানে কোনো ঋণ মুকুব হয়নি, সেখানে হঠাৎ করে মোদী সরকার তা দিয়ে দেবে, এমনটা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও বিশ্বাস করেন বলে মনে হয় না। তাই মোদী বিরোধিতা এবং পারস্পরিক প্রয়োজনীয়তাই মমতা সোনিয়াকে এক রাস্তায় আনতে পারে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। আর এমনটা হলে মোদী পাল্টা কি চাল দেন, কড়া জবাব নাকি জল মেপে চলা, সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। তন্ময়দা, এবারও কি আপনারা বাসটা মিস করতে চলেছেন? এই যে সুর একসঙ্গে মিলেছে, এই সুর ক্রমশ চড়বে এবং অর্কেস্ট্রা তৈরি হবে নির্বাচন আস্তে আস্তে। মানে একদিকে আপনি নিশ্চয়ই জানবেন, আমজাদদা তো জানবেনই, প্রদেশ কংগ্রেসের বৈঠক চলছিল, 3টে জেলা বাদে বেশিরভাগ জেলা সভাপতিরা তৃণমূল বিরোধী ধর্মনিরপেক্ষ একটা শক্তির সঙ্গে চলতে চেয়েছে, বামেদের সঙ্গে যেতে চেয়েছে। সীতারাম ইয়েচুরি বললেন যে জানুয়ারি মাসে নির্বাচনী কৌশল ঠিক করার প্রক্রিয়া শুরু হবে। এ তো তৃণমূল আর কংগ্রেসের কাছাকাছি আসার প্রক্রিয়া শুরু নয়, যে স্পিডে বাস এগোচ্ছে আপনারা এবারও মিস করলেন। হ্যাঁ দেখুন, আমি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করতাম। হ্যাঁ, এখন একবার হয়েছিল কি, ওই আমাদের ওই চেম্বার অফ কমার্স আছে না, যেখানে দেশের সব বড় বড় শিল্পপতিরা বসেন আর কি, সেই বড় বড় শিল্পপতিদের একটা মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল, তারা সকলে মিলে বলেছিলেন রাষ্ট্রায়ত্ত ব্যাংক তুলে দাও। তো তখন আমাদের ব্যাংকের ইউনিয়ন থেকে এবং মিডিয়াও অনেক সাহায্য করেছিল, যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছে কার কত টাকা ঋণ আছে তার তালিকা প্রকাশ হোক, তোমার মনে থাকা উচিত। এবং তার তালিকা যখন আলটিমেটলি প্রকাশিত হলো, তখন দেখা গেল যে ওই মিটিংয়ে যারা যারা বলেছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংক তুলে দেওয়া হোক, তারা হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছ থেকে সবচাইতে বেশি টাকা ধার নিয়ে আর ফেরত দেয়নি। এখন এই যে সিবিআই তুলে দেও, তুলে দেওয়া তো পরের কথা, আমি আসছি তোমার পয়েন্টেও আসবো। এখন এই যে সিবিআই তুলে দাও, এই সিবিআই তুলে দেওয়াটা অনেকটা ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা ধারের মতো। দ্বিতীয় কথা যেটা তুমি বলতে চাইছো, সেটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী সোনিয়া গান্ধীকে বার্তা দিয়েছেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমি আসছি তোমার কথায় সুমন, মাননীয় মুখ্যমন্ত্রীকে কংগ্রেসের 3 জন নেতা বার্তা দিয়েছেন। এখন কংগ্রেসের রাজ্যের নেতারা বার্তা দিয়েছেন, আগে কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা বার্তা দিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী কংগ্রেসের হাত অতীতে ধরেছেন, ছেড়েছেন, আবার ধরেছেন, মন্ত্রী করেছেন, বাদ দিয়েছেন, ছেড়েছেন, এর কোনোটাই আশ্চর্যের কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত গড়তে চান দেশে। এখন ভারতকে যদি স্বচ্ছ করতে হয়, তাহলে স্বচ্ছ ভারত কখনোই সারদা মহাসাগরের জল দিয়ে না ধুলে স্বচ্ছ হবে না। সুতরাং সারদা মহাসাগরের জল দিয়ে ভারতকে ধোয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। সোনিয়াকে দেওয়া বার্তাটা প্রকাশিত হচ্ছে, মোদীকে দেওয়া বার্তাটা প্রকাশিত হচ্ছে না।
আমি এক সেকেন্ড, শেষ কথা আসবো, আমি মিশেও আসবো। শেষ কথা, যদি এটা ধরেই নেওয়া হয় যে বন্যা ত্রাণ ওয়াজ দ্য মেজর ইস্যু, গতকাল অন্ডাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বিমান যাত্রী যারা ছিলেন তাদের একজনের নাম সঞ্জয় মিত্র, যিনি আমাদের চিফ সেক্রেটারি। কেউ জানো কিনা জানি না, সঞ্জয় মিত্র অন্ডাল থেকে দিল্লি পৌঁছেছেন, দমদম থেকে অন্ডাল, অন্ডাল থেকে দিল্লি, দিল্লি থেকে ওই বিমানেই তিনি আবার ব্যাক করেছেন দমদম। তিনি কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় ছিলেন না। আজ অবধি কখনো সংবাদ মাধ্যমের কাছে এই সংবাদ আছে কিনা আমি জানি না, যে রাজ্যের একটা দাবি বন্যাত্রাণের মতো একটা ইস্যু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা, তাতে চিফ সেক্রেটারি থাকার কোনো প্রয়োজন নেই, তাহলে ওটা বন্যাত্রাণ নাকি ওটা সারদা ত্রাণ আমরা কেউ জানি না। বার্তা আসলে একজন পাচ্ছে না, বার্তা আসলে দুজন পাচ্ছে। যেহেতু দুজন বার্তা পাচ্ছে, কার বার্তা শেষ পর্যন্ত দাঁড়াবে আপনি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি। আমার দ্বিতীয় প্রশ্ন এখনো অস্পষ্ট থেকে গেল, সেটা হচ্ছে যে হাত ধরার কথা বলছিলেন না খানিকক্ষণ আগে, যে হাত ধরার চেষ্টাটা আপনার জেলার নেতা, আপনার নেতা গৌতম দেব শুরু করেছিলেন, সেই হাত ধরার পরিকল্পনাটাই তো বিষবাও জলে চলে গেল। না না, আমাদের বাগজোলা খালেও বলতে পারি। হ্যাঁ, নিশ্চিতভাবে বলতে পারো, বাগজোলা খাল থেকে বঙ্গোপসাগর, আরব সাগর, কোথাও কোনো আপত্তি নেই, আসছে তো কাছাকাছি। প্রশ্নটা ভেরি সিম্পল। আমরা খুব নিশ্চিতভাবে মনে করি এই রাজ্যের মানুষ মনে প্রাণে চাইছেন তৃণমূল কংগ্রেসের সরকার উৎখাত হোক, মনে প্রাণে চাইছেন। এই রাজ্যের মানুষ মনে প্রাণে চাইছেন তৃণমূল কংগ্রেসের সরকার উৎখাত হোক, মনে প্রাণে চাইছেন। কংগ্রেসের চাইছেন না, আপনারা চাইছেন। মানুষের মনে প্রাণে এই চাওয়াটা বাস্তবায়িত করার জন্য সমস্ত বাম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের একজোট হওয়া উচিত। কোন পার্টির কোন দুজন নেতা কি বক্তৃতা করলেন তার উপর দাঁড়িয়ে মানুষের এই চাওয়াটা আন্ডারমাইন্ড হবে না। আমরাও বাস মিস করব না, আমরা ঠিকঠাক বাসে উঠব এবং পশ্চিমবাংলায় নতুন তন্ময় কিনা আমরা জানি না। আমরা দ্রুত একবার দেখব যে এই প্রক্রিয়াটা নিয়ে বামেদের মধ্যে বারবার যে ইঙ্গিত দেওয়া হয়েছে সেদিকে চোখ রাখবো। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, নবান্ন দখলের লড়াইয়ে কে কার হাত ধরবে সেটাই এখন রাজ্য রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্ন। মঙ্গলবার দিল্লিতে মমতা কংগ্রেস পারস্পরিক বার্তার পর আসন্ন বিধানসভা নির্বাচনে দুই দলের মধ্যে জোটের জল্পনা আরও জোরালো হয়েছে। কিন্তু প্রদেশ কংগ্রেস নেতৃত্বের বড় অংশ আবার তৃণমূলের সঙ্গে নয়, সিপিএম এর সঙ্গে জোটের পক্ষপাতী। এই পরিস্থিতিতে এই সম্ভাবনাও কিন্তু পুরোপুরি খারিজ করে দেওয়া যাচ্ছে না। 1977 সাল থেকে এই রাজ্যে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে আসছে কংগ্রেস, কিন্তু রাজ্যে লড়াই তীব্র হলেও ইন্দিরা রাজীব কিংবা নরসিংহ রাও সরকারের সঙ্গে জ্যোতি বসুর সম্পর্ক বরাবরই ভালো ছিল। 2004-এ কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ 1-কে বাইরে থেকে সমর্থনও করেছিল সিপিএম, পরে যা ভেঙে যায়। কাছাকাছি আসতে শুরু করে কংগ্রেস ও তৃণমূল, কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। সম্প্রতি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক সিপি যোশীর কাছে কংগ্রেসের অধিকাংশ জেলা সভাপতিও জানিয়েছেন তৃণমূল অপেক্ষা সিপিএম এর সঙ্গেই জোটের পক্ষপাতী তারা। এক ইস্যু সোমেন মিত্রর গলাতেও। আমরা এই কথা বলছিলাম যে 4.5 বছরের মধ্যে একদম মানে পুত পবিত্র হয়ে গেছে, কিন্তু বিটুইন দ্য টু আজ অব্দি রাজ্যে সিপিএম কংগ্রেস জোট হয়নি, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। তৃণমূল এখন প্রবল প্রতিপত্তিশালী। এই পরিস্থিতিতে একা লড়ে তৃণমূলকে হারানো আদৌ সম্ভব কিনা তা নিয়ে জোরালো সন্দেহ আলিমুদ্দিনের অন্দরেও। 2008-এ কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ভেঙেছিলেন যে প্রকাশ কারাট, সিপিএমে এখন তার যুগ অতীত। রাশ এখন সীতারাম ইয়েচুরির হাতে। পর্যবেক্ষকদের একাংশ বলে থাকেন কংগ্রেসের সঙ্গে ইয়েচুরির সম্পর্ক বরাবরই ভালো। তিনি নিজেও জোট জল্পনা জিইয়ে রেখেছেন। এদিকে বুদ্ধদেব ভট্টাচার্য নেতৃত্বাধীন বেঙ্গল ব্রিগেডও নাকি বরাবরই তৃণমূলকে দূরে রাখতে কংগ্রেসের সঙ্গে সম্পর্কের পক্ষে, যে জল্পনা উস্কে উঠেছে গৌতম দেব এবং শ্যামল চক্রবর্তীর কথায়। লং টাইম 4 বছর 4.5 বছর আমরা সাপোর্ট করেছি, কিন্তু আসল সমঝোতা হবে কি হবে না লেট আস সি। কিন্তু কংগ্রেসের সাথে আমরা অনেক আন্দোলন, যেখানে কংগ্রেসের নেতারা থাকছেন আমরাও থাকছি। নির্বাচনের কথা নিয়ে এখন কিছু আলোচনা আমরা করছি না। হাজার দুয়ারের মতো হাজারটা পথ খোলা থাকে, কিছু বলা যায় না।
অঙ্কের হিসেব বলছে 2014 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে 39.79% ভোট পেয়েছিল, সিপিএম পেয়েছিল 22.96%, কংগ্রেস পেয়েছিল 9.69%। অর্থাৎ সিপিএম কংগ্রেস একসঙ্গে এলে দুজনের প্রাপ্ত ভোট দাঁড়াবে প্রায় 33%। অর্থাৎ অঙ্ক বলছে ভোট এক হলে তবেই তৃণমূলকে কিছুটা লড়াই দিতে পারবে দুই দল। তবে রাজনীতি যে সরল অঙ্কের নিয়ম মানে না। কংগ্রেস হাইকমান্ড কি করবে? পলিট ব্যুরোতে এখনো প্রতিপত্তিশালী কারাট ব্রিগেড কোন পথে হাঁটবে? সিপিএম এর শরিকদের মত কি? এরকম অনেক সিদ্ধান্তের পরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে আদৌ রাজ্যে কংগ্রেস সিপিএম জোট হবে কিনা। এবিপি আনন্দ। অনেকে ভাবছেন জোট হবে কি হবে না, আমি শুধু ভাবছি যে বিজন কি বলবে। বিজন বারবার এই স্টুডিওতে কাউন্টার করতে গিয়ে 2G স্ক্যাম, কোল স্ক্যাম এই কথাগুলো তোলে। তো 2G, কয়লা কেলেঙ্কারি, বিজন এই সমস্ত তো পলিটিক্যাল ভেন্ডেটার যে বিশাল ছাতাটা খোলা হয়েছে, বিরোধীরা খুলেছেন, তার আন্ডারে চলে গেল। সবই রাজনৈতিক প্রতিহিংসা। জোট হয়ে গেল না, জোট না, তুমি বলবে কি? জোটের সম্ভাবনার কথা ফেরাতে পারবে না। 2G, কয়লা কেলেঙ্কারি ফেরাবে কি করে? কিছুই ফেরানোর না। ওমা, সিবিআই পলিটিক্যাল ভেন্ডেটা সারদায় 2G-তে নয়, পলিটিক্যাল ভেন্ডেটা একটা কারণ হলো কোনোটাই কয়লাতে নয়। আমি কোনোটাই ফেরানোর কথা বলি। যে কথা ছিল সেটা আছে। জানুয়ারি পর্যন্ত তো সময় নিয়েছেন একজন ইয়েচুরি সাহেব, কি হয় দেখি না। কিন্তু প্রশ্ন হলো থেকেও আশাবাদী রাজনীতি সম্ভাবনাময় শিল্প। টু আর্লি টু সে এত আগে আমার মনে হয় বলার কোনো মানে হয় না। কিন্তু আরো কিছু কথা, জানুয়ারির আগেই তো মমতা বন্দ্যোপাধ্যায় খেলা ক্লোজ করে দিচ্ছেন। আঙুর ফল টক, যারা চাইছিলেন তারা এখন যখন দেখছেন যে হবে না, বলটা হাতে আসছে না, তখন আঙুর ফল টক। কাশীপুর গণহত্যা কংগ্রেসের জন্য বরানগর গণহত্যায় যাদের হাতে রক্ত লেগে আছে, সেই হাত আরেকটা রক্তমাখা হাতকে ধরতে যাচ্ছে। নানুরের রক্তমাখা হাত, নন্দীগ্রাম, কঙ্কাল কাণ্ড, দুটো হাত একসাথে ধরেছিলেন 2011 হচ্ছে। ওই রক্তমাখা হাতটা তোমার দিকে বিজন। আমি বলি 2009 2011 প্লিজ। এই যে দুটো রক্তমাখা হাতের চেষ্টা হচ্ছিল, সেইটা হঠাৎ করে কাউকে চাপিয়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই। কারা জোট করে? দুর্বলদের জন্য বেশি জরুরি হয় জোট। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যা ভোটের শতাংশ এবং যা মানুষের সমর্থন, তাতে তার জোটের প্রয়োজনই নেই। আপনারাই দেখিয়েছেন যে 200-র কাছাকাছি আসন, এবং অন্য একটি সমীক্ষা বলছে 220-র বেশি আসন পেতে চলেছে 2016 নির্বাচনে। কিন্তু প্রশ্ন হলো, না, আমার প্রশ্নটা তুমি 294টা আসনে নিয়ে দাও, কিন্তু ওই রক্তমাখা হাত না কি বলছিল ওইটা ধরবে কিনা? ওটা না ধরলে তো বসা যাবে না। আমি বলি এটা ধরার মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রশ্নই নেই। কারণ হচ্ছে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতির নির্ণায়ক শক্তি হতে চলেছে। সেই কারণেই তিনি বারবার গুরুত্ব পেয়েছেন দিল্লির রাজনীতিতে। সেই দিল্লির রাজনীতিতে কখনো দিল্লির বুকে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে, কখনো বিহারে গিয়ে নীতিশ কুমারের সঙ্গে, লালুর সঙ্গে, এবং যেখানে এই প্রতিবাদের প্রয়োজন হয় তখন কিন্তু সেই প্রতিবাদটা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে একটু আগে যখন বলছিল ছাড়া কংগ্রেসকে এতটা সমর্থন, এতটা সহানুভূতি, এতটা সহমর্মিতা, যখন দেখা যায় ভারতবর্ষের রাজনীতি উত্তাল হয়, ভারতবর্ষের বাইরে বিশ্বের রাজনীতি উত্তাল হয়ে পড়ে এইখানকার রাজনীতিতে অসহিষ্ণুতা ইস্যুতে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সহযোগিতা করে এবং তাই একই কথা বলে। দেখুন, একটাই কথা আমার শুনে বিজনের কথা, রাজনীতি বনাম দুর্নীতি এই একটা জায়গায় দাঁড়িয়ে আছে। বঙ্গারু লক্ষণের রাজনীতি বঙ্গারু লক্ষণকে সবাই প্রমাণ করেছে আর কি, হাতে হাতে টাকা। হ্যাঁ, ঠিক। রাজনীতি বনাম দুর্নীতি কিনা জানি না। মদনের কথা বলে একটুখানি 2 মিনিট চুপ করো। মদনের কথা প্রমাণিত নয়, কিন্তু মনে রাখো হয়নি। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে রাজনীতি বনাম দুর্নীতির কথায় দেখা যাচ্ছে দুর্নীতিতে যাদের এক্ষুনি যেটা বললো যে রক্তমাখা হাত, সারদার টাকা, এই ওই সব জায়গাতেই এই বাংলার কথা যখন ভাবছি তখন দেখা যাচ্ছে যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এক জায়গায় আসার চেষ্টা করছে। নিশ্চয়ই তাদের ইকুয়েশন আছে রাজনীতির কথা। আমার প্রশ্ন অন্য জায়গায়। আজকে তো মোদির সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম এর মুখ্যমন্ত্রী দেখা করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মুখ দিয়ে জল ঝরছে, লোভী বলেছিলেন। তারপরে পরপর 2-3বার দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন
নিজে দেখেন কিনা উনি লোক জন্য টাকা দেবেন রাখলেন না কেন চ্যালেঞ্জ করে আমার এ পর্বের বক্তারা কে কি বললেন দ্রুত আপনাকে দেখা। কোনো সন্দেহ নেই, সম্ভবত এই প্রথম আমাদের দ্বিতীয় পর্বের বিষয় অনেকটা আমাদের প্রথম পর্বের মধ্যেও আলোচনার মধ্যেও ঢুকে এসেছে। তার কারণ তৃণমূল কংগ্রেস পরিষ্কার বলছে সিবিআইয়ের স্বাধীনতা অযাচিত এবং অসাংবিধানিক। আমরা ছোট্ট একটা বিরতি নেব, তারপরে আপনাদের দেখাবো তৃণমূল কংগ্রেস কেন সিবিআই প্রতিষ্ঠানটিকে তুলে দিতে চায়। একটা বিরতির পর দ্রুত ফেরত আসছি। সিবিআই সংস্থাটি অপ্রয়োজনীয় এবং সম্পূর্ণ অসাংবিধানিক বলছে তৃণমূল কংগ্রেস। কি তাদের যুক্তি, এবং সত্যি সত্যি এই বলার পেছনে যুক্তির বাইরে শিওরে সিবিআই এই কারণটাও আছে নাকি, সেই নিয়েই আমাদের আলোচনার এই দ্বিতীয় পর্ব, আমাদের এখনকার বিষয়। সিবিআইয়ের স্বাধীনতা অযাচিত এবং অসাংবিধানিক। লোকপাল স্থায়ী কমিটির রিপোর্টে সিবিআই তুলে দেওয়ার দাবি তৃণমূলের। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন অরুণাভ ঘোষ, আইনজীবী, কংগ্রেস নেতা, আছেন পার্থপ্রতিম বিশ্বাস, অধ্যাপক, আছেন বিজেপি নেতা কৃষাণু মিত্র এবং অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়। ওদের কাছে যাব, কিন্তু তৃণমূল কংগ্রেস এই লোকায়ুক্ত নিয়ে স্থায়ী কমিটির রিপোর্টে ঠিক কি বলতে চেয়েছে, কি তাদের যুক্তি, পাল্টা যুক্তি বা কি, আপনাদের সামনে শুরুতেই। বিরোধী আসনে থাকাকালীন এর প্রতিটি ক্ষেত্রেই সিবিআই তদন্ত দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের চোখেই সিবিআই এক্সট্রা কনস্টিটিউশনাল সংস্থা, অর্থাৎ সংবিধানেরও ঊর্ধ্বে। এমনকি পরোক্ষে সিবিআই তুলে দেওয়ারই দাবি জানিয়েছে তৃণমূল। সোমবার সংসদের দুই কক্ষে লোকপাল এবং লোকায়ুক্ত নিয়ে রিপোর্ট পেশ করে আইন মন্ত্রকের স্থায়ী কমিটি। স্থায়ী কমিটির রিপোর্ট অনুযায়ী তৃণমূলের বক্তব্য, তদন্তের ক্ষেত্রে সিবিআইকে যে স্বাধীনতা দেওয়া হয়েছে তা অসাংবিধানিক এবং অপ্রয়োজনীয়। রিপোর্টে তৃণমূলের চাঞ্চল্যকর সুপারিশ, লোকপালের অধীনস্থ আরেকটি স্বাধীন তদন্তকারী সংস্থা তৈরির প্রয়োজনীয়তা রয়েছে। সিবিআই এর ভূমিকা এবং কর্মপদ্ধতি পর্যালোচনা করে দেখা উচিত। সিবিআই সংবিধান বহির্ভূত একটি সংস্থা। 1946-এর দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট পর্যালোচনা করে দেখার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই সুপারিশকে পরোক্ষে সিবিআই তুলে দেওয়ার আর্জি হিসেবেই দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। এছাড়াও স্থায়ী কমিটির রিপোর্ট অনুযায়ী তৃণমূলের তরফে এও বলা হয়েছে, আইন শৃঙ্খলাজনিত মামলাগুলি সিবিআই এর হাতে তুলে দেওয়ার বিষয়টিও পর্যালোচনা করা উচিত। যদিও তৃণমূলের সঙ্গে একমত নন আইনজীবীদের একটা বড় অংশ। বিনীত নারায়ণ অ্যান্ড আদার্স ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই বিশেষ মামলাটাতে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু সিবিআই এর যে এক্সিস্টিং লিগ্যাল ডিভিশন সেটাকে কিন্তু আরো শক্তিশালী করে তুলতে নির্দেশ দেন। তার মানে এই সিবিআই এর গ্রহণযোগ্যতা, সিবিআই কিভাবে তৈরি হলো, তাদের প্রেক্ষিতে সমস্ত কিছু তাদের অবগত। এই পরিস্থিতিতে বিরোধীদের কটাক্ষ সারদায় ফেঁসে যাওয়াতেই এখন সিবিআই সম্পর্কে এত বিতৃষ্ণা তৃণমূলের মনে। ভেতরে কি কথা হয়েছে, সেখানে তো কোনো অফিসারও প্রেজেন্ট নেই, তার তরফ থেকে কোনো মন্ত্রী এমপিও নেই এবং প্রধানমন্ত্রীর তরফ থেকেও নেই। তাহলে তো 1-to-1 বৈঠক। তিনি এসছেন পরিষ্কার কথা, সিবিআইয়ের হাত থেকে কি করে বাঁচানো যায় তাকে, নিজের দলকে এবং তাকে নিজেকে। সাম্প্রতিককালে বহু চর্চিত যে বিষয় সারদা কেলেঙ্কারি, তার তদন্তের দায়ভার সিবিআইকে দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তাহলে আজ সুপ্রিম কোর্টের কাছে গিয়ে জানাতে হয় যেখানে সিবিআই তদন্ত চলবে না, এখানে সিবিআই তদন্ত করলে রাজ্য সরকারের অসুবিধা হচ্ছে। বিরোধীদের দাবি, সংসদের স্থায়ী কমিটিতে তৃণমূলের বক্তব্য আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করে দেওয়া লাইন অনুযায়ী। সিবিআইটাকে বিজেপি ভ্যান্ডেটা নিয়ে, রাজনৈতিক প্রতিহিংসা নিয়ে রাস্তায় নেমেছে, সবাইকে চমকাচ্ছে সিবিআই করে দেবো। যারা মনে করে যে আমি সিবিআইকে টুল হিসেবে ব্যবহার করে, পলিটিক্যাল টুল, কত সাহস! মুখ্যমন্ত্রীর এই ধারাবাহিক আক্রমণের ঝাঁঝি মিলল সংসদীয় কমিটির রিপোর্টে তার দলের বক্তব্যে, যা ঘিরে বিতর্ক তুঙ্গে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। অরুণাভদা, বক্তব্য পরিষ্কার, সিবিআই সংবিধান বহির্ভূত সংস্থা, দিল্লি পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুযায়ী সিবিআই তৈরি হয়েছিল, তার পর্যালোচনা দরকার এবং এখনও সিবিআইকে যে স্বাধীনতা দেয়া আছে তার কোনো প্রয়োজন নেই।
কারণ অসাংবিধানিক। তোমায় বলি, প্রথমত আজকের সিবিআই প্রথমত সেকশন 5 অনুযায়ী বলা আছে, আমি সেকশনটা বলছি না, ছেড়ে দাও, দিল্লি এস্টাবলিশমেন্ট অ্যাক্টে বলা আছে যে ইউনিয়ন টেরিটরিজগুলো নিয়ে দিল্লি এস্টাবলিশমেন্ট অ্যাক্ট করা হলো 46 সালে। এবার বলো ইচ্ছে করলে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা এক্সটেন্ড করতে পারে টু আদার স্টেটস, কিন্তু সেকশন 5-এ বলে দিল যে না, স্টেট গভর্নমেন্টের অনুমতি চাই, অনুমতি চাই। তোমার মনে আছে আনন্দবাজার পত্রিকার সেই বিখ্যাত মামলা, ওই তীর্থঙ্কর সঞ্জীব তখন এই পয়েন্টটা তোলা হয়েছিল যে আমার সিপিএম তুলেছিল, সিপিএম গভর্নমেন্ট, যে আমার অনুমতি ছাড়া তুমি করতে পারো না। তো আলটিমেটলি সেটা সেটেলড হয়ে কি হয়েছিল, থেমে গেছিল মাঝখানে। কিন্তু লালু প্রসাদ যাদব থেকে আরম্ভ করে যখনই হলো তখন বললো যে একটা আইনে হয়তো বলা আছে যে আমার অনুমতি ছাড়া করতে পারো না, কিন্তু যদি অনুমতি না দেয়, এবং সুপ্রিম কোর্ট বারে বারে বলছে যে অনুমতি না দিলে যদি দেখা যায় যে খুব ইনফ্লুয়েন্সিয়াল পুলিশ অফিসার ইনভলভ, পুলিশ কিছু করবে না, স্টেট অফিসিয়াল ইনভলভ, তখন কি হাত পা বাঁধা হয়ে গেল, স্টেট পুলিশ অ্যাক্ট করছে না। সুপ্রিম কোর্ট তখন একাধিক মামলায় বলছে, এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে একটা মামলা গেছে যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কমিটি অফ ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস, এটা সিপিএম আমলেও বিরোধিতা করেছিল। সেখানে বলেছে ভাই ওই যদি তুমি মানে যদি কোর্টের হাত বাঁধা নয় এ ব্যাপারে, কোর্ট করতেই পারে, তো যে আইনই আসুক, নতুন আইনে যদি অন্য কোনো অথরিটিও করে, কোর্টের হাতটা বাঁধা যাবে না। এবং যে কটা সিবিআই এনকোয়ারি হয়েছে, মানে সেটা কিন্তু সিবিআই নিজে থেকে আসেনি, সিবিআই একমাত্র ব্যাংকিং সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন, চুরি চামারি ব্যাংকের এগুলো ঢুকতে পারে, কিন্তু নিজে থেকে আজ অব্দি কোথাও আসেনি। তো একটা কেস দেখাও, তাপসী মাল্লিক বলো, রিজওয়ানুর রহমান বলো, নন্দীগ্রাম বলো, নিতাই বলো, সবকটাই। এবং হচ্ছে কি বলছে আইন শৃঙ্খলার ব্যাপারে তুমি ঢুকবে না, বলে সিবিআই তো ঢুকতে চাইছে না, কোর্ট বলছে তুমি দেখো, কারণ কোর্ট লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের উপর আস্থা রাখেনি এইটা। তবে খারাপ লাগছে যারা কমিটিতে ছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিল না কেন, যে আইনের কথা বলতে পারতো। এই কথাগুলো বলছে হাসির খোরাক হয়, আমরা তো কোর্টে ফেরত যাই, হাসির খোরাক হয়, অসাংবিধানিক। কে বলেছে অসাংবিধানিক? সুপ্রিম কোর্ট পরপর রায় দিচ্ছে সিবিআইয়ের পক্ষে। অসাংবিধানিক একটা নর্থ ইস্টের হাইকোর্ট একটা বলেছিল, কিন্তু সেটা প্রসিডিউরিয়াল লজের জন্য, এটা সুপ্রিম কোর্ট স্টে করে দিয়েছে। কারো যদি কিছু বলা থাকে যে সিবিআইটা অসাংবিধানিক, স্টেট গভর্নমেন্ট কি একবারও বলেছে? এই যে সারদা মামলায় গিয়ে কি 11 কোটি টাকা তো খরচা করেছিল, সেখানে কি গিয়ে বলেছে যে সিবিআই অসাংবিধানিক? কারণ এখন কি হচ্ছে, অসুবিধা হয়ে যাচ্ছে, আমরা যারা রাজনীতি করি, আমরা যখন বিপদে পড়ি তখন এক কথা বলি, আর যখন ঠিক আছে, কিন্তু আমি উকিল হিসেবে ভাই এই কথাটা বলতে পারি না, আমরা হাইকোর্টে ফেরত যেতে। আমি ঠিক এই বাক্যটা নিয়ে কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, একটা জিনিস ফিল্মে খুব চলে, সেটা হচ্ছে প্রেডিক্টেবল স্ক্রিপ্ট। যে যখন শাসক হবে সে বলবে যে সিবিআই হচ্ছে আমার একেবারে নিরপেক্ষ সংস্থা, আর বিরোধী হলেই বলবে যে সিবিআই সম্পূর্ণভাবে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। আমি বলছিলাম যে ফিল্মের প্রেডিক্টেবল স্ক্রিপ্ট, যে একদম শুরু থেকে শেষ অবধি প্রথম সিন দেখে বোঝা যাচ্ছে যে লাস্ট সিন ক্লাইম্যাক্সে কি হবে, এটা অনেকটা সেই রকম হয়ে যাচ্ছে না? তুমি দেখো, আমি পুরনো সংবাদপত্র দেখছিলাম যে বিজেপি গলা ফাটাচ্ছে যখন গুজরাটে একাধিক মামলায় তদন্ত হচ্ছে যে এই সিবিআই সম্পূর্ণ কংগ্রেস গভর্নমেন্টের চক্রান্ত। আজকে হুবহু সেই কথা কংগ্রেস সরকার বলছে, সিবিআইকে ব্যবহার করা, রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার বারবার অভিযোগ উঠেছে যাদের বিরুদ্ধে। না, কিন্তু সিবিআই কে তুলে দেওয়ার কথা কিন্তু কেউ কোনোদিন বলেনি, মানে এটা আমি প্রথম শুনলাম। মানে সিবিআই তুলে দিতে হবে এবং সিবিআই অসাংবিধানিক এই কথাও কিন্তু বলেনি, এবং সিবিআই স্বাধীনতার কোনো প্রয়োজন নেই। না না, এত স্বাধীনতা দেওয়ার দরকার নেই বলছেন। এক্স্যাক্টলি, মানে এটা যদি অসাংবিধানিক হয় তাহলে তথ্য প্রমাণ দিয়ে কোর্টের সামনে সেটা প্রমাণ করুক, কোর্ট সেটাকে রায় দিয়ে দেবে। কিন্তু তারা তো সেটা করছে না, যেটা অরুণবদা বললেন যে ওটা রেটেরিক হচ্ছে, আমি নিজের লোককে একটু খেপিয়ে তুলছি, দেখো আমি বলে দিলাম এই। আমাদের 2-3টে ব্যাপার দেখে, এটা কি সারদার কেসটা মাথায় রেখে এটা বলা হচ্ছে? কারণ কি এখন তো আমাদের তাই মনে হচ্ছে, কারণ কি উনি তো 10 বছর আগে বলেননি, উনি তো ক্ষমতায় আসার সাথে সাথে বলেননি, উনি এখন বলছেন। এটা কি সারদার কেসটা মাথায় রেখে এটা বলা হচ্ছে? কারণ কি এখন তো আমাদের তাই মনে হচ্ছে, কারণ কি উনি তো 10 বছর আগে বলেননি, উনি তো ক্ষমতায় আসার সাথে সাথে বলেননি, উনি এখন বলছেন। এখন আমাদের আলোচ্য বিষয় কি সারদা এক, সুতরাং একটা দ্বন্দ্ব দ্বিচারিতার ব্যাপার আছে। দুটো হচ্ছে একটা আরেকটা। আমি কি জানো, এই তোমার সেকেন্ড পয়েন্টে যাব, আমি দ্রুত একবার সমীর বাবুর কাছে যাব। সমীর দা, সেটা হচ্ছে যে জ্ঞানেশ্বরী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সিবিআই তদন্ত দিয়েছেন, 1। 2 হচ্ছে রেলমন্ত্রী হিসেবে, 2 হচ্ছে বেহালার বিস্তেল, বানতলা, তাপসী মালিক, নন্দীগ্রাম, জ্ঞানেশ্বরী নেতাই তো আমাদের সবার মনে আছে। তার আগে ধর্মতলায় পুলিশের গুলি,
ওয়াকফ, ভিকারি পাসওয়ান, ভাঙলে চম্পলা সর্দার, নানুর সুচপুর, ছোটা আঙ্গারিয়া, প্রত্যেকটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় অবধারিতভাবে প্রথম কথাটা বলতেন সিবিআই তদন্ত চাই। এই রাজ্য পুলিশ অর্থাৎ তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশে কোনো ভরসা নেই। না, সিবিআই একটা স্বশাসিত সংস্থা মানে নয়, এটাই সংবিধানে নেই বলা হচ্ছে। যেমন নির্বাচন কমিশন একবার স্বশাসিত সংস্থা, সিবিআই তা নয়। এটা প্রধানমন্ত্রী কন্ট্রোল করে, প্রধানমন্ত্রীর দপ্তর। আমি সব বুঝলাম, আমি বলছি সিবিআই প্রাসঙ্গিক হতো, ঘুরে গেল। সিবিআই প্রাসঙ্গিক হতো যদি সিবিআই নিরপেক্ষতা অবলম্বন করে। সিবিআই কি কাজ করছে আপনি বলছেন তখন নিরপেক্ষ ছিল? না, তা বলছি না। বিজেপি বলছে সিবিআই কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন, কংগ্রেস বলছে গুজরাট ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আর বাংলার প্রতারিত যারা সারদা কাণ্ডে তারা বলছে মানে ক্যালাস ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এই মুহূর্তে সিবিআই নিজে আসেনি, যদি আপনি দেখেন, এই শুনুন, সিবিআই নিজে আসেনি, কর্মপদ্ধতি, ভূমিকা, তার ফাংশনিং, এইগুলো যে একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। এর মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা চলে এসেছে। শুধু শাসক দলের যারা সংখ্যাগরিষ্ঠতার বলে যারা সরকার গঠন করেছে এই মানুষের রায় নিয়ে আবার সরকার গঠন করতে যাচ্ছে 2016 সালে, যে কোনো মূল্যে তৃণমূলকে আঘাত করার একটাই উপায় সিবিআই। মমতাকে তাহলে তখন যখন মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্ত দাবি করতেন তখন সেটা ছিল বামফ্রন্ট সরকারকে রাজনৈতিকভাবে আঘাত করার একটা উপায়। দেখো সুমন, প্রত্যেকটাই বলা হয়েছে, প্রত্যাশা তো মানুষের কাছে থাকতেই পারে। সিবিআই যদি একটা সংস্থা হয় তার কাছে একটা মানে বিরোধী নেত্রী হিসেবে প্রত্যাশা করেছে। আপনি তুলে দিতে চাইছেন এখন প্রত্যাশাটা তো ভঙ্গ হয়েছে। পরপর যে নন্দীগ্রাম, নেতাই, ছোট আঙ্গারিয়া, কেশপুর, কোথাও কি একটা শাস্তি দিয়েছে সিবিআই? এই প্রশ্নটাই ছিল। সিঙ্গুরের কোন কিছু শাস্তি হয়েছে? এক মিনিট, তাপসী মালিকের শাস্তি হয়েছে, তাপসী মালিকের মৃত্যু হয়েছে, সিবিআই করেছে, তাপসী মালিকের মৃত্যু হয়েছে, কিন্তু শহীদ দত্তের কিন্তু কোনো শাস্তি হয়নি। আরে কি হয়নি? কোথায় হয়েছে? কি বলছো? যাবজ্জীবন, যাবজ্জীবন কারাদণ্ড। যখন তার মাইক্রো অ্যানালিসিস টেস্ট চলছে তখন কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। যে পুলিশ কর্মচারীদের বিরুদ্ধে মামলা শুরু করছে সেটাই রাজ্য সরকার একের পর এক পুলিশ অফিসারের পদোন্নতি হচ্ছে। যাদের চার্জশিট, সিবিআই চার্জশিটে যারা দোষী সাব্যস্ত হয়েছে, এগুলো আইনি ব্যাপার। আপনারা যখন বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই আইন আছে, আইনের মতো হবে, কিন্তু সিবিআই কি কাজ করছে? সিবিআই এর ফাংশনিংটা কোথায়? বাংলা একের পর এক ঘটনা শুধু কি সুপ্রিম কোর্ট কেজড প্যারেট উক্তিটা সুপ্রিম কোর্টের ছিল, সেটা বিজেপি অন্য কিছু বলে থাকুক সেটাকে নাও মানা যেতে পারে, কিন্তু কেজড প্যারেট উক্তিটা সুপ্রিম কোর্টের ছিল, সেটা বিজেপির ছিল না। এখন স্যাটিসফাইড কেসে যা তদন্ত যেইভাবে হচ্ছে তাতে কোর্ট মনিটরের প্রয়োজন নেই, আমরা স্যাটিসফাইড, এটাও সুপ্রিম কোর্টের উক্তি। তো সুতরাং বিজেপি বলুক কি না বলুক কিছু এসে যায় না, ভারতের সর্বোচ্চ যে ন্যায়পালিকা সেটা বলছে। দ্বিতীয় কথা, আমি যেটা ইম্পর্টেন্ট, অবশ্য কংগ্রেস বলেছে আজকে যদি একটু পাল্টে গেছে, ক্যাপটিভ প্যারট একটু শব্দ বন্ধ সেটা কংগ্রেস বলছে, কোর্ট তো বলছে না। আমার যেটা বললাম, এটা যদি সারদাকে মাথায় রেখে হয় তাহলে আমি বলে রাখি একটা আইন হয়েছিল পোটা, সেই পোটা আইন কিন্তু বাতিল হয়ে গেছিল, কিন্তু সেই পোটা আইনে যাদেরকে ধরা হয়েছিল, যাদের বিরুদ্ধে পোটা লাগানো হয়েছিল, সেই মামলা কিন্তু ইয়ে হয়ে যায়নি, নালানভাইড হয়ে যায়নি, সেই মামলা কিন্তু এখনো অবধি চলছে পোটা মামলায়। সুতরাং যদি তৃণমূল কংগ্রেস এবং মমতা দেবী ভাবেন যে সিবিআই যদি উঠে যায় তাহলে সারদা মামলা থেকে উনি বেঁচে গেলেন কিংবা ওনার দল বেঁচে গেল, আজকে এটা তো বোঝা যাচ্ছে যে কান টানা হয়েছে বলে মাথাটা আজকে নড়চড় করছে, যে কোনো দিন মাথাটা ঢুকবে। তাই জন্য সিবিআই উঠে গেলে যদি উনার ইচ্ছা মতো সিবিআই উঠে যায়, কিন্তু সারদা তদন্তে সিবিআই আছে এবং সেটা থাকবে, এবং সারদা তদন্তে যারা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গারদে পুড়ে তখন গিয়ে শেষ হবে পোটা আইনের মতো। আরেকটা লাস্ট বলে যাই যে আমাদের দেশে ইন্টারন্যাশনাল পুলিশ বলে একটা যে ইন্টারপোল, সেই ইন্টারপোলে ভারতের প্রতিনিধিত্ব, রিপ্রেজেন্টেশন, সেটা কিন্তু সিবিআই করে। তো সুতরাং সিবিআই জিনিসটা এত লুজ নয় যে বললাম মোদির বৈঠক হয়েছে মার্চ মাসে, একটা বৈঠকের পর তুমি টাইম লাইন ধরে দেখো সিবিআই তদন্তের গতি কিন্তু পড়ে গেছিল। না না, সেটা তো আমি আপনার চ্যানেলেই বারবার বলেছি যে 6-7টা কোম্পানির তদন্ত থেকে রাতারাতি 32-35টা আপনাকে আমি শুধু জানুয়ারি মাস মনে করিয়ে দিই,
মুকুল রায়কে ডাকা হচ্ছে, চূড়ান্ত তৎপরতা। তারপরে মার্চে নরেন্দ্র মোদীর মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়, 20 মিনিটের বৈঠক, তারপর সিবিআই তদন্তে যে অ্যাক্টিভিটি সেই জানুয়ারিতে দেখা গেছিল সেটা সম্পূর্ণ সেই স্রোতটা হারিয়ে গেল। আবার ইদানিংকালে 11 জনের তালিকা ধরা হয়েছে, নাড়াচাড়া শুরু হয়েছে, আবার একটা বৈঠক। হোয়াট নেক্সট? না, হোয়াট নেক্সট তো সময় বলবে। তবে এটা ঠিক যে আমরা এটা দেখেছিলাম যে একেবারে কবিপক্ষ 25শে বৈশাখের নজরুল মঞ্চের মিটিং হলো এবং তারপর থেকে যে সেই যে ভুলে গেলেন, তারপর থেকে প্রধানমন্ত্রী রাজ্যে আসেন, 2G 3G সব বলেন, 4G বলেন, কিন্তু সারদা বলে আর কিছু এক্সিস্ট করতে রাজনাথ সিং এর মা সারদা মনে পড়ে, কেলেঙ্কারিটা মনে পড়ছে না। ফলে এই রকম একটা আবহাওয়ার মধ্যে মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির দুঃখজনক এপিসোডটা, যেখানে প্রায় কোটি কোটি মানুষ অপেক্ষা করছে এই বিচারটার জন্য। আজকের বিষয়ে আমি আপনাকে শুধু এইটুকু বলবো যে সাংবিধানিক রীতিনীতির উপর যাদের ন্যূনতম ভরসা নেই, তারা বলতে চাইছেন যে সিবিআই তার স্বাধীনতা হচ্ছে যে অযাচিত এবং অসাংবিধানিক। মানে হোয়াট এ ট্র্যাজেডি। এবং এইটুকু তো ঠিক যে এই যে ভরসা সিবিআইয়ের উপর যেটা ছিল, সেই ভরসাটা ভয়ে পরিণত হলো কেন এই রাজ্যে শাসক দলের কাছে। এবং এটাই দেখবেন যে এই আমরা একটু আগে উক্তি শুনলাম যে যারা অপরাধে অভিযুক্ত শাসক দল রাজ্যের, তারা কখনোই এই অপরাধ অনার্থক তদন্ত ব্যয় সেটা কখনো চাইবেন না। ফলে তারা এমনই চান যে সিবিআই কেন স্বাধীন হবে। আসলে সিটের মতো একটা সংস্থার হাতে পড়লে, যেখানে একেবারে পেশাদারি ঢঙে দলতন্ত্রের মজিয়ে রাখা পুলিশ অফিসারদের দিয়ে তদন্ত করানো হতো, এরকমই আমরা চাই। এবং আমরা এরকমই স্বশাসিত সংস্থা চাই। সুমনবাবু, আপনাকে বলি যে শুধু সিবিআই না, যে কলেজ, বিশ্ববিদ্যালয়, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস কমিশন, যেখানে যেখানে স্বাধীনতা স্বশাসনের প্রয়োজন, সেখানে এ রাজ্যের শাসক দল আদৌ মনে করে না স্বাধীনতা থাকা উচিত। আপনি চমৎকার একটা সিটের প্রসঙ্গ তুললেন, আমি অরুণাবদা আসবো। তার আগে দর্শকদের দেখাতে চাইবো, যখন সুপ্রিম কোর্ট এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছে, তারপরও চার্জশিট পেশ করছে একের পর এক তদন্তে রাজ্য পুলিশ। আদৌ কি তা সম্ভব, সেই নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। দেখুন, সারদা সহ বেআইনি আর্থিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে তদন্ত নিয়ে ফের একবার সম্মুখ সমরে রাজ্য প্রশাসন এবং সিবিআই। এবার বিবাদের নেপথ্যে মামলা হস্তান্তর। গত বছর এই দিনেই সারদা কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। একই সঙ্গে রাজ্য প্রশাসনকে নির্দেশ দেয় সারদা সহ অন্যান্য বেআইনি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা এবং সেই সংক্রান্ত সমস্ত নথি সিবিআই এর হাতে তুলে দেওয়ার। কিন্তু সূত্রের খবর, সর্বোচ্চ আদালতের এই নির্দেশের বছর দেড়েক পরও সমস্ত মামলা সিবিআই এর হাতে পৌঁছয়নি। এমনকি সারদা, রোজভ্যালি সহ বেআইনি আর্থিক প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে দায়ের হওয়া 450-র বেশি মামলার মধ্যে কমপক্ষে 80টি মামলার ক্ষেত্রে তো তদন্ত শেষ করে চার্জশিটও দিয়ে দিয়েছে রাজ্য পুলিশ। ওয়াকিবহাল মহলের মতে, এহেন পরিস্থিতিতে এই সমস্ত মামলাগুলির ক্ষেত্রে নতুন করে তদন্ত করে ফের চার্জশিট দিতেই পারে সিবিআই, কিন্তু সেক্ষেত্রে মামলার ধার অনেকটাই কমে যেতে পারে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আদালতের নির্দেশ সত্ত্বেও কেন এতদিনেও মামলাগুলির হস্তান্তর হলো না? একদিকে রাজ্য সরকারের এক পদস্থ আধিকারিকের দাবি, মামলা বুঝে নেওয়ার জন্য বারবার চিঠি দেওয়া হয়েছে সিবিআইকে, কিন্তু লোকবল নেই এই কথা বলে মামলা নিতে চায়নি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। মামলাগুলির তদন্ত শেষ হয়ে যাওয়ায় চার্জশিট জমা করে দেওয়া হয়েছে, এর নেপথ্যে অন্য কোনো অভিসন্ধি নেই। কিন্তু সিবিআই এর পাল্টা দাবি, তারাই বারবার চিঠি দিয়ে মামলাগুলি বুঝে নিতে চেয়েছে, কিন্তু রাজ্য প্রশাসন কথা শোনেনি। এই প্রেক্ষিতেই বিরোধীদের অভিযোগ, সেই সমস্ত মামলার ক্ষেত্রেই তড়িঘড়ি চার্জশিট জমা দেওয়া হয়েছে যেখানে হয় তৃণমূলের কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, কিংবা তদন্তে শাসক দলের কোনো নেতার নাম উঠে আসার সম্ভাবনা রয়েছে। বিরোধীদের দাবি, সেই কারণেই সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও মামলাগুলি সিবিআই এর হাতে তুলে দেয়নি রাজ্যের পুলিশ। সূত্রের খবর, গোটা বিষয়টি সুপ্রিম কোর্টে জানাতে পারে সিবিআই। এবিপি আনন্দ। আমি আলোচনা আসবো, তার আগে দ্রুত আপনাদের দেখিয়ে দেবো শঙ্কুদেব পণ্ডা, যাকে ডাকা হয়েছিল আজকে সিবিআই দফতরে যাওয়ার কথা ছিল বলে সিবিআই দাবি করছে তিনি আজকে যাননি। পরবর্তী পদক্ষেপ হিসেবে কি করতে চলেছে সিবিআই এই সারদা মামলায়? তলব সত্ত্বেও সিবিআই এর দফতরে হাজির হলেন না তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক শঙ্কুদেব পণ্ডা। এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, বর্তমানে গোয়েন্দাদের মাথায় ঘোরাফেরা করছে দুটি সম্ভাব্য পদক্ষেপের কথা। এবার শঙ্কুকে ফোন করে কড়া ভাষায় তলব করা হতে পারে। শঙ্কুর কাঁথির বাড়িতে নোটিশ পাঠানো হতে পারে। কাউকে তলব করতে হলে সাধারণত ওই ব্যক্তি স্থানীয় ঠিকানাতেই চিঠি পাঠায় সিবিআই। সূত্রের দাবি, নানা জায়গায় শঙ্কুদেব পণ্ডার স্থানীয় ঠিকানা হিসেবে তৃণমূল ভবনের ঠিকানা দেওয়া আছে। এই পরিস্থিতিতে শঙ্কুর নামের নোটিশ তৃণমূল ভবনে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সূত্রের দাবি, এই সম্ভাবনার আঁচ পেয়েই তৃণমূল ভবন থেকে শঙ্কুকে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে তার জন্য সিবিআই এর কোনো নোটিশ সেখানে না যায়। এর আগে অবশ্য একবার শঙ্কুর নামের নোটিশ তৃণমূল ভবনে গিয়েছিল এই সারদা মামলার তদন্তেই, যদিও ইডির সেই নোটিশ তৃণমূল ভবনে কেউ গ্রহণ করেননি। পরে শঙ্কু ইডিকে ফোন করে একটি ফ্যাক্ট
নম্বর দিয়ে বলেন এই নম্বরে নোটিশ ফ্যাক্স করে দিতে। এক্ষেত্রেও তৃণমূল সাধারণ সম্পাদক তেমন কিছু করেন কিনা সেদিকেই নজর। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। অর্ণবদা, একটা কি ভয় এখানেও কাজ করছে না যে সিবিআই তদন্তর গতি যদি বাড়ায় সেটাকে রাজনৈতিকভাবে সেটা পক্ষপাত দুষ্ট, সেটা রাজনৈতিক প্রতিহিংসা বলে গোটা তদন্তটাই গুলিয়ে দেয়া এবং আর কোনো প্রভাবশালী সামনে আসবে না? তুমি একটা মজা দেখো, যেটা একটু আগে তুমি উল্লেখ করলে, রাইটলি বললে, যে মুহূর্তে হঠাৎ 4 মাস ধরে মুকুল সারেন্ডার করলো। আচ্ছা, মুকুলকে তো কিছু দেখেছিল, কোনো যোগসাজশ দেখি তো, যোগাযোগ দেখি রেখেছিল। মুকুল যে সব রিভিল করে দিল, মমতার সঙ্গে মুকুলের কি ঝগড়া কেউ জানে না, তুমিও জানো না, আমিও জানি না। সেদিনের থেকে কিন্তু মুকুলকে সরানো শুরু হলো, বিকজ মুকুল হ্যাড রিভিল যে ভাই ওই যেটা গৌতম দেব বলেছিল যে পার্টির ইলেকশনের টাকাটা ডোনেশনে নেওয়া হচ্ছে, এটা বিভিন্ন জায়গা থেকে ডোনেশন নেওয়া হচ্ছে, ওয়ান অফ দেম ওয়াজ স্টারদা। এটা আমাদের স্পেকুলেশন, আমি কিন্তু সেভাবে বলছি না, কিন্তু এটা ঘটনা। যে মুহূর্তে মুকুল বলল, একদম টোটাল আটকে গেল। মুকুলকে অ্যারেস্ট করেনি কেন? শঙ্কুদেব পান্ডা দেখো 44 লক্ষ টাকা হ্যান ত্যান এগুলো রিভিল করে দিয়েছে, কিন্তু এরপরেরটা রিভিল করছে না। ব্যাংক অ্যাকাউন্ট দেখান, কোথা থেকে পেয়েছেন না পেয়েছেন। সিবিআই আমার মনে হয় যেটা অসুবিধা হচ্ছে কি, আমাদের ওরও বিজেপি আর কংগ্রেসের একই দশা, সেন্ট্রাল লিডারশিপের ওপর। ওখানে তো সেন্ট্রালে পার্লামেন্টের ইকুয়েশন হয়, কিন্তু আজকে আপনার দল পাশে দাঁড়িয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার প্রতিধ্বনি কে শুনছে ওদের কথা? আমি তো ওপেন এতে বলছি, কে শুনছে? কপিল সিবাল বলে দিল হলো? প্রশ্নটা সেখানে। আমি বলছি তো উই আর এফেক্টেড, কি বিজেপি কি আমরা একরকম লড়াই করছি বেস লেভেল, আর ওখানের ব্যাপারটা হলো পিওরলি পার্লামেন্টে কিভাবে চলবে। তবে এটুকু বলছি, যদি মুকুলের রিভিলটা করা উচিত সিবিআই এর, হোয়াট হি হ্যাজ রিভিলড, এন্ড দিস রেভেলেশন উইল লিড টু চিফ মিনিস্টার্স হাউস। তবে অর্ণবদা, এই প্রশ্নে একটা জিনিস বলার, যে আপনি যেটা বললেন কারেক্ট, কিন্তু যে দিল্লির ইকুয়েশনে এখানে বিজেপি কংগ্রেস যাই করুক না কেন, মানুষ কিন্তু তাকিয়ে আছে একটা ইকুয়েশনের উপর। তোমরাও ইউজ করেছো 1 2 3 সেই ইকুয়েশনটা হচ্ছে আমি টাকা পেতে চাই এবং আমি যারা দুর্নীতি করেছে তাদের নীতির কথা বলছো, তাহলে সেটা যদি না করে কমপ্রোমাইজ করে তাহলে মানুষ কিন্তু চিনে নেবে সেটা যেই করুক। তুমি তো নীতির কথা বলছো। 1 2 3 চুক্তিতে তোমরা তো নিচের তলা তো অন্য কথা বলেছিলে, সেন্ট্রালের প্রকাশ কারাতের জন্য ভেঙে গেল। আবার বলছি জানতে হবে, যেই ব্যক্তি আজকে প্রেস কনফারেন্স করেছেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা, উনি কিন্তু কিছুদিন আগেই চার্টার্ড বিমানে করে এসে মদন মিত্রের জন্য বেল প্লিড করেছিলেন। আবার কংগ্রেসের একজন বড় নেতা, প্রাক্তন মন্ত্রী, তিনি কিন্তু জেলে আছেন, তার প্রাক্তন স্ত্রী, তার বিরুদ্ধে অভিযোগ আছে। তিনজন এক কথা বলেছে, প্রায় এক কথা। কপিল সিব্বল একা নন, মল্লিকার্জুন খাড়গে, গুলাম নবী আজাদ দুজনেই যথেষ্ট। রাজ্যসভার নেতা, কংগ্রেসের প্রাক্তন অর্থমন্ত্রী, তার স্ত্রীর নাম কিন্তু আমরা দেখছি অনেকদিন আগে থেকেই সারদার সাথে যুক্ত আছে, এবং সেখানে টাকা লেনদেনের কথাও উঠেছে। সত্যি মিথ্যে জানি না, কিন্তু এইগুলো আছে। তার পরিপ্রেক্ষিতে যদি আজকে কংগ্রেস লিডারশিপ অরুণামদা কিংবা আব্দুল মান্নানদার মতো, মানে যারা দুর্নীতির সাথে দীর্ঘদিন লড়ছে, তারা সত্ত্বেও দিল্লির নেতারা পাশে দাঁড়ায়। 1 মিনিট, সুপ্রিম কোর্টের লয়ারদের ফি হলো 10 লাখ 5 লাখ। আমরা এখানে ভিড়মি খেয়ে যাই। আমি ধরো একজন ক্রিমিনালের হয়ে দাঁড়ালাম, আমি তো আসিফ খানের হয়ে দাঁড়িয়েছিলাম, তাই বলে আসিফ খানের ব্যাপারটা আমি সমর্থন করছি? হতে পারে না। আসিফ খানের, আমি কপিল সিবালকে সমর্থন করছি না। আসিফ খানের কারখানাটা সিল করে দিল অকারণে, সেটা জিতলাম, মামলাটা জিতেছি। কিন্তু এটা একটা দেখো, যতক্ষণ মুকুল আর মমতা এক জায়গায় ছিল, আসিফ খান অ্যারেস্টেড, সুপ্রিম কোর্টের অর্ডারে অ্যারেস্ট হলো, মুকুল মমতা আলাদা হলো, আসিফ খান বেল। কেউ নেই, এরা সারদা নিঃসন্দেহে তদন্তের দিকে আমাদের নজর থাকবে। এই পর্বের আমার 4 জন অতিথি ঠিক কি বললেন একজন। আজ এ পর্যন্তই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন। নিবেদন করছে কোনার্ক ডিএসপি সিমেন্ট, ঢালাইয়ের জান, পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক। ভালো আপনার, ভালো সবার। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট, এবং চম্মল ফার্টিলাইজারের উত্তম এনপিকে 10-26-26